মানে মনে হচ্ছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় সই জাল করতে পারে? আমি জানি না ও কি করতে পারে, সেটা তো একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় বলতে পারবে, ওর পরিবারের লোক বলতে পারবে। আমি কি করে বলবো? কারণ আমি তোর পরিবার না, ওর পরিবারের লোকরা বলতে পারবে যে ওর কি গুণ আছে। দীর্ঘদিন ধরে এই দলটার সঙ্গে রাজনীতি করেছেন, শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে অনেক অভিযোগ হয়তো আপনাকেও এই প্যানেলে বসে শুনতে হয়েছে, মাঠে ময়দানে রাজনীতি করতে গিয়ে শুনতে হয়েছে, কিন্তু সই জাল করতে পারেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সিআইডি তার বাড়িতে পৌঁছে যাচ্ছে। ঋতব্রত বন্দ্যোপাধ্যায় জিতে আসা বিধায়ক, এমন নয় যে হেরে গিয়েছেন, টিকিট পাওয়ার পরে হেরে গিয়েছেন, তেমন নয় যে ক্ষোভ থেকে বলছেন বা ইত্যাদি। জিতে যাওয়ার পরেও দুজন বিধায়ক বলছেন এরকম বিস্ফোরক কথা। আমার মনে হয় দেখো, ঋতব্রতকে প্রথমত দলে যখন নেওয়া হয়েছিল তখন আমাদের মতন বহু কর্মী এর বিরোধিতা করেছিল। তখন আমাদের মতন কর্মীদেরকে কেউ পাত্তা দেয়নি, যা তোদের সঙ্গে কিছু কথা কিসের, আমরা যাকে মনে করব তাকে নেবো, যাকে মনে করব বার করে দেবো। একটা হিটলারি রাজ চলছিল তৃণমূলে। না, এটা আমি বলছি, মানে তৃণমূলের উচ্চতর নেতৃত্ব মনে করে যে ঋতব্রতকে দেবে নিয়েছে। যদি বুদ্ধদেব ভট্টাচার্য বেঁচে থাকতো তাহলে হয়তো বুদ্ধদেব ভট্টাচার্যকেও নিত, যদি জ্যোতি বসু বেঁচে থাকতো জ্যোতি বসুকেও তৃণমূলে নিত। তো সুতরাং আমাদের বলা না বলার উপর দাঁড়িয়ে কি আছে? আজকে ঋতব্রত কি করছে না করছে সেটা নিয়ে আমি কোনো কথা বলতে যাব না, কি এটার আইনি বিষয় আছে না আছে। তবে এটুকুনি বলবো যে আইনের যেটা আইন বলবে, যেটা সঠিক নিয়ম, আমাদের হেরে যাবার পরেও আমি এখনও তৃণমূল করছি, তৃণমূলটাই করব। আমি কোনোভাবেই অন্য কোনো দলে যাব না যতক্ষণ পর্যন্ত আমাকে দল রাখবে, ততক্ষণ পর্যন্ত। কিন্তু দলে থেকে অন্তত আমি এইটুকুনি বলবো, যেটা ঋতব্রত তার বলা উচিত ছিল বা সন্দীপনদার বলা উচিত ছিল, সেটা দলের মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায়কে বিষয়টা তার প্রথমে বলা উচিত ছিল। দেখুন, আমরা তো ভীষ্মের মতন অবস্থা, আমাদের কিছু কিছু মানুষের মহাভারতের ভীষ্মের মতন অবস্থা। দ্রৌপদীর বস্ত্রহরণ দেখার পরেও আমাদের ভীষ্মকে তখন লড়তে হয়েছিল কৌরবদের হয়ে। তো সুতরাং আমাদের অনেক কিছু দেখেও ডিফেন্ড করতে হয়েছে। এটা ক্ষত্রিয় ধর্ম আমি মনে করি প্রত্যেকেরই। আজকে এই যে বিজেপি যে বসে রয়েছে, ওকেও তো কত লড়াই করতে হয়েছে, কিন্তু ও তো কখনো বিজেপি ছেড়ে তৃণমূলটা করেনি, বা আমরা তৃণমূলটা ছেড়ে বিজেপিটা করিনি। তো ধর্মের লড়াই সবাইকেই লড়তে হয়, কিন্তু তারপরেও কিছু বিষয় থাকে। মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে জানালে বিষয়টা ভালো হতো যদি এই ধরনের সই জাল হয়ে থাকে, এবং যদি সই জাল হয়ে থাকে এর জন্য যেই দোষী তার শাস্তি হওয়া উচিত। আমি এইটুকুনি বলবো। আমি একটু দর্শকদের উদ্দেশ্যে বলে দিই, যদিও অনেকেই জানেন, তাও একবার একটু এখানে বলে দিচ্ছি, এবং দীপঙ্করদার কাছে আসবো, জয়ন্তদার কাছেও আসবো। সেটা হচ্ছে যে 6 মে, 4 মে ভোটের রেজাল্ট বেরোয়। 6 মে একটা বৈঠক ডাকা হয়েছিল তৃণমূলের তরফ থেকে। সেই বৈঠকে একাধিক বিধায়ক তারা উপস্থিত ছিলেন, এবং সংবাদ মাধ্যমে যখন এই বিষয়টা সামনে আসে, পরিষদীয় দলনেতা বা অন্যান্য যারা পদাধিকারী বিধানসভায়, সেটা কারা হতে চলেছেন সেইটা নিয়ে যখন প্রশ্ন করা হয়েছিল, তখন বলা হচ্ছিল যে সেই বিধায়করা এই ভার মমতা বন্দ্যোপাধ্যায়কে দিয়েছেন। এটা হচ্ছে 6 মের বৈঠকে। বিধানসভায় দেখা গেল পরবর্তী ক্ষেত্রে যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে চিঠি সেটা প্রত্যাখ্যাত হলো। 19 মে কালীঘাটে আরও একটা বৈঠক হলো, এবং যেখানে পরিষদীয় দলের সিদ্ধান্তে স্বাক্ষর করানো হলো বিধায়কদের, এবং গন্ডগোলটা এখানেই হলো। কি হলো? একাধিক বিধায়ক এটা বলছেন যে সই তাদের করানো হয়েছিল 6 মে তারিখের কার্যবিবরণীতে, মানে ভাবুন 19 তারিখের বৈঠক হচ্ছে, সেই বৈঠকে তাদেরকে সই করানো হচ্ছে যেটা 6 তারিখের কার্যবিবরণী ছিল। আর এখানেই মূল জটিলতা তৈরি হয়েছে বলে এই বিধায়করা মনে করছেন। আজকে এই দুজন বিধায়কের নাম প্রকাশ্যে এসেছে, হয়তো এমন অনেকে রয়েছেন যারা এখনো মুখ খুলছেন না। জানি না আগামী দিনে এই যে গতকালের যে বৈঠক, সেখানেও মাত্র 16 জন উপস্থিত, বাকিরা নেই, তাদের মধ্যে আরও কেউ মুখ খুলবেন কিনা। অরূপ রায় তিনি বলছেন যে যদি তদন্ত চলে এটা নিয়ে, তাহলে আমি সহযোগিতা করব। আজকে প্রথমেই আপনাদের শোনাচ্ছিলাম মাননীয় মুখ্যমন্ত্রীর প্রতিক্রিয়া, যে যারা সহযোগিতা করবেন তাদের জন্য আইন একরকম, আর যারা অসহযোগিতা করবেন তাতে আইনের পথে চলবে। অরূপ রায় দেখুন কি বলেছেন। মিটিংয়ে গেলে সই করতে করেছিলাম। আমি একটা সই মমতাদির বাড়িতে করেছিলাম, সেই সইটা আমি করেছিলাম, কিন্তু যে সইটা সিআইডি আমার কাছে নিয়ে এসেছিল সেই সইটা আমার নয়। অফিসিয়াল লিডার বানাতে আমাদের শোভনদেব চারের দিকে কোনো আপত্তি ছিল না। রেজলিউশনের কাগজে আমাকে যে সইটা আমায় দেখিয়েছে সেই সইটা আমার নয়, কিন্তু আমি মমতাদির বাড়িতে সই করেছিলাম। আমার সই নয় মানে তার মানে অন্য কেউ করেছে, আমার সই নয় আমি বলে দিয়েছি। আমি কেন আইনি পদক্ষেপ নিতে যাবো? ইনকোয়ারিতে সহযোগিতা করবো, যা সহযোগিতা করো। মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে যে সইটা আপনি করেছিলেন সেটা কি বিরোধী দলনেতা কে হবে সেটার সপক্ষে সেই সইটা করা উচিত? খুব সম্ভবত। তারপরে যে সিআইডি যে সইটা নিয়ে আসে সেই সইটা আমার।
14 জন বিধায়কের নাম ব্লক লেটারে রেখা, তার প্রেক্ষিতে থানায় অভিযোগ দায়ের বিধানসভার সচিবের। তারপরে বিষয়টা সামনে আসে। আমি দীপঙ্করদার কাছে এটার উত্তর নেব একটু, খুব সংক্ষেপে, কারণ এটা বিরতি নেব। আমি তারপর আবারও আসবো আপনার কাছে। দীপঙ্করদা, কিভাবে দেখছেন এই সই জাল? সেটাও করছে তৃণমূল। এটা তো মানে সত্যি সত্যি একজন বিধায়ক বেঁচে আছেন, বেঁচে থাকাকালীন তার সই হচ্ছে ব্লক লেটার, এবং সেটা কোথায় জমা যাচ্ছে? বিধানসভা, গণতন্ত্রের মন্দিরে, যেখানে সেই বিধায়ক বসে গণতন্ত্রকে প্রতিষ্ঠা করার জন্য তিনি বিরোধী দলের কে থাকবেন সেটা যাবে। তাহলে দলের কি অবস্থা দেখুন, আমরা বলেছিলাম যে এই দলটা হারলে অভিষেক বন্দ্যোপাধ্যায় কে, আমাকে এটা একটু বলুন। উনি বিধানসভার ভেতরে কি কি হবে সেই সিদ্ধান্ত উনি নিতে পারেন? আমি সেখানেই যাচ্ছি। আসবে কেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথা? আমি সেখানেই যাচ্ছি। দেখুন দলের অবস্থা দেখি, 80 জন বিধায়ক জিতেছে, উপস্থিত 16 জনের মধ্যে বাকিরা আসেনি। 6 তারিখের বৈঠক, 19 তারিখে একটা বৈঠক, 19 তারিখের কাগজ যাচ্ছে স্পিকারের কাছে, সেখানে ব্লক লেটারে তাদের নাম লেখা, যাদের নাম যাচ্ছেন তারা বলছেন আমরা সই করে নিয়ে যাচ্ছি। এখানে বিজেপি নেই, বিরোধী দল নেই, কোনো কিছু নেই। একটা দলের আভ্যন্তরীণ বিষয়, সেটাকে সামনে আনছেন কি সেই দলের বিধায়ক। আমি জানি না সে বিধায়ককে অপছন্দ হতে পারে, ব্যক্তিগতভাবে থাকতে পারে, কিন্তু যেটা করেছে এটা করা যায় কি? কে অভিষেক বন্দ্যোপাধ্যায়? 2011-র আগে তার অবস্থান কোথায় ছিল? পিসি ভাইপোর কোম্পানিটাকে আজকে লিমিটেড কোম্পানিকে তৈরি করলো কে? সে, যার জন্য আজকে বাংলায় যারা তারও রাজনীতি করেছিল। আমি অরূপ রায়কে দেখাচ্ছিলেন, আমি যত বছর দেখি, আমার এই রাজনীতির যত 30-32 বছর, অরূপদা তার থেকে বেশি দিন রাজনীতি করেছেন এবং ছাত্র রাজনীতি করেই তৃণমূলে এসছে। সেই লোকের সই যদি জাল হয়, এটা ভাবাই যায় যে একজন বিধায়ক, দীর্ঘদিনের বিধায়ক, ভালো মন্দ সে জায়গায় যাচ্ছি না, তার নামের সই যখন স্পিকারের কাছে যাচ্ছে, একসাথে স্পিকারের তো আগের সইগুলো আছে, স্পিকার তো পুরনো বিধায়ককে চেনেন, তার সই তো দেখেছেন, দেখেই তো বুঝতে পারবেন যে এটা জাল। তাহলে আগে কয়লা, বালি, পাথর, সোনা, কত কিছু দেখিয়েছো সোনা চুরি করে, এবার তুমি তোমার বিধায়কদের, জীবিত বিধায়কদের সইটাও ব্লক লেটারে লিখে পাঠাচ্ছ, এটাও তোমার চুরি। ওই যে কথাটা মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন, সব চোরেদের পাঠশালা ওই কালীঘাটের টালির চালা। আসলে এই বাংলায় চুরি সংস্কৃতিতে, রাজনীতিতে এরকম ছিল না। সেটাকে, এই রাজনীতিটাকে চুরি এবং সেটাকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া এই তৃণমূল কংগ্রেস করেছে। সেই জন্য সৌরভবাবুর মতো লোকরা দলের কোনো পথ পায় না। দীর্ঘদিন রাজনীতি করা সত্ত্বেও, ছাত্র রাজনীতি করতে হতো, আজকে তার জায়গা নেই, কারণ সে সৎ। ওখানে কার জায়গা হবে যে চুরিটা শিখতে পারবে? সৌরভবাবু বলছিলেন ওখানে যেতে পারে। দীপঙ্করদা, এই যে কথাটা আপনি বলছেন না, যে যারা সৎ, আজকে তাদের তৃণমূল কংগ্রেসের জায়গা নেই। মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পরে যে ব্যানারগুলো, ফেস্টুন, আগে 11-র আগে রাস্তায় সততার প্রতীক যারা ছিল তারা বুক চিতিয়ে বলতো, শুভেন্দু অধিকারীও বলতো, আমাদের মতো যারা ছিল তারাও বলতো। কিন্তু 11, 12, 13-তে আসলে সততাবাদী করে গেল কেন? ভাইপোর এন্ট্রি হলো। ভাইপো এসে সততা, যারা সততাকে বাদ দাও, সত্যটাকে বাদ দাও, দিয়ে চুরিটাকে শেখাও। চুরি যারা করতে পেরেছে তাদের দ্রুত পদোন্নতি হয়েছে, আর যারা ওই যে জাহাঙ্গীর, শাহজাহান, আকবর, হুমায়ুন, পুরো নামের সাম্রাজ্য, একদম তাদের সাম্রাজ্য, সেই সাম্রাজ্যের বসবাস করার জন্য যদি কেউ রাজি থাকো, চুরি করতে পারো, তাহলে থাকো, না থাকলে তোমার গাড্ডা। আর তুমি গাড্ডায় শুধু যাবে না, তোমার সিগনেচার ব্লক লেটারে লিখে পাঠাচ্ছি। একটু বিরত করবো। তার বিরুদ্ধে অভিযোগ উঠছে তিনি তার দলেরই বিধায়কদের বিরুদ্ধে এই ঘটনা ঘটাচ্ছেন, মারাত্মক অভিযোগ। কিভাবে দেখছেন আপনারা? এটা তো অস্বাভাবিক কিছু নয়। গত 15 বছর ধরে যেভাবে বিশ্ব বাংলা লোগো লাগিয়ে পক্ষান্তরে বাংলাকে একদম চুরি করে শেষ করে দেওয়া হয়েছে বিভিন্ন পর্যায়ে, বিভিন্নভাবে। হ্যাঁ, মানে বালি, কয়লা, পাথর, গরু, এইসব তো মানে আজকে নস্যি মনে হচ্ছে। এই যে জায়গায় গণতন্ত্রের বস্ত্রহরণ হলো যেভাবে, কারণ বিধায়করা হচ্ছে আমাদের রিপ্রেজেন্টেটিভ, গণদেবতাদের তারা প্রতিনিধিত্ব করছে কোথায়? গণতন্ত্রের মন্দিরে। সেই গণতন্ত্রের মন্দিরে যারা প্রতিনিধিত্ব করছেন তাদের সই যদি জাল হয়, তাহলে মানে থাইল্যান্ড, ব্যাংকক থেকে বৌমা সোনা নিয়ে কলকাতা এয়ারপোর্টে ধরা পড়ছে, এটা কোনো বড় ব্যাপার আর খবর নয়।
এটা আর বড় খবর হতে পারে না, কারণ ওটা তো একজন ব্যক্তি সোনা নিয়ে ধরা পড়েছিল। এখানে তো মানে সোনার ভাইপো, যেমন আপনি পুরীতে গেলে পরে সোনার গোপাল দেখতে পাবেন, হ্যাঁ, তো সোনার গোপাল একটা মন্দির আছে, ওখানে সোনার গোপাল দেখতে যায় সবাই। তো এখানে হচ্ছে সোনার ভাইপো। তো সোনার ভাইপো এত সুন্দর সোনার কাজ করেছে যে লাস্টে তার দলের বিধায়কদের সই জাল করতে শুরু করে দিয়েছে। মানে অ্যাকচুয়ালি এখানে ব্যাপারটা কি জানেন তো, এটা মানে প্রমাণ করে দিল যে ওই মানে চোরেদের স্বভাব যায় না মোলে, একটা কথা আছে না, স্বভাব যায় না মোলে। তো এরা কিন্তু ক্ষমতা থেকে আজকে চলে গেছে, ক্ষমতা থেকে বাংলার মানুষ এদেরকে আজকে দ্ব্যর্থহীনভাবে ক্ষমতাচ্যুত করে তাদের সঠিক জায়গাটা যেখানে সেখানে তাদেরকে প্রস্থাপিত করে দিয়েছে। প্রতিস্থাপিত করার পরেও তাদের সেই স্বভাবটা এখনও তারা বেরিয়ে আসতে পারেনি। মানে তারা এখনও মনে করছে বিমান বন্দ্যোপাধ্যায় এখনও স্পিকার, বিমান বন্দ্যোপাধ্যায় এখনও স্পিকার হয়ে আছেন এবং তারা যা পাঠাবেন সেটাই পাস আউট হয়ে যাবে, সেটাই আপনার গ্রাহ্য হয়ে যাবে। সেই জন্য 2016 সালে যখন কংগ্রেসের এমএলএদের যখন ওনারা টাকা দিয়ে কিনছিলেন বা কেসের ভুয়ো মামলা তাদের জর্জরিত করে যখন তাদেরকে বাধ্য করছিলেন যেতে, এবং যে বিধায়কদের বিরুদ্ধে তখন তৎকালীন কংগ্রেসের পরিষদীয় দলনেতা আব্দুল মান্নান যখন কমপ্লেন করেছিলেন যে এদের বিধায়ক পদ খারিজ করা হোক এবং প্রপার আইনে খারিজ করা হোক, এটা কারোর ইচ্ছায় নয়, ব্যক্তিগত ইচ্ছায় খারিজ করার কথা বলা হয়নি, সেই সময় এই বিমান বন্দ্যোপাধ্যায় কিন্তু কর্ণপাত করেন না। জয়ন্তদা একটা কথা বলুন, যেটা গোদা যেটা বোঝা যাচ্ছে যে যারা সই এখন যারা বলছেন যে আমাদের সই জাল করা হয়েছে, তার মানে এই যে পদগুলো দেওয়া হয়েছে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে, যে কোনো মানে পরিষদীয় দলনেতা বা বিরোধী দলনেতা, এই যে পদগুলো দেওয়া হয়েছে সেটাতে এদের অন্তত ভরসা নেই বা তারা এটা চাননি। মানে শোভনদেব চট্টোপাধ্যায় বিরোধী দলনেতা হন, এটা এরা চাননি, এটা তো পরিষ্কার বোঝা যাচ্ছে। তা কেন, মানে প্রথমত এই বিরোধটা কেন, কোথায় বিরোধ? তাহলে কি শোভনদেব চট্টোপাধ্যায়কে মেনে নিতে আপত্তি আছে দলের অন্দরে? তাহলে কি এটা নিয়ে দুটো ভাগ আছে দলের অন্দরে? বা আরও যে বাকি যারা যারা যে পদ পেয়েছেন, যদিও সেটা অফিসিয়াল এখনো পর্যন্ত তো বলতেই পারছি না আমরা, যেহেতু সাইনগুলো নেই বা জানি না আদৌ সেটাতে কি আছে, তাহলে কি দুটো ভাগে ভাগ হয়ে গেল? দলের ভেতরে কে বিরোধী দলনেতা হবে সেটা নিয়েও দুটো ভাগ দলের ভেতরে। সত্যি কথা বলতে কি, এই 6 তারিখে যে মিটিংটা ডাকা হয়েছিল, এটা আমার থেকে বেশি ভালো সৌরভ দা বলতে পারবেন, কারণ সৌরভ দা হচ্ছে তৃণমূলের সমর্থক বা তৃণমূল করেন। কিন্তু আজকে আমরা টিভির পর্দায় ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের যে ভার্সনটা দেখেছি, তাতে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বলছেন যে 6 তারিখে মিটিংয়ের এজেন্ডা ছিল অভিষেক ব্যানার্জিকে স্ট্যান্ডিং ওভেশন দেওয়া। 4 তারিখে রেজাল্ট বেরিয়েছে, তৃণমূল পর্যদুস্ত হয়েছে। 6 তারিখের মিটিংয়ে এজেন্ডা একটাই ছিল যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জ্ঞাপন করা এবং তাকে স্ট্যান্ডিং ওভেশন দেওয়া। যে স্ট্যান্ডিং ওভেশনে সেখানে উপস্থিত সব বিধায়করা দাঁড়িয়েছিলেন, একজন মাত্র সিনিয়র বিধায়ক ছাড়া, যিনি দাঁড়াননি এবং স্ট্যান্ডিং ওভেশন দেননি যুবরাজকে বা ভাইপোকে, হোয়াট এভার ইউ সে। সেই জায়গায় দাঁড়িয়ে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ও বলছেন যে আমি অর্ধেকটা উঠেছিলাম এবং তাকে যখন দেখলাম যে তিনি দিলেন না, তার কাছ থেকে আমি শক্তি সঞ্চয় করলাম, শক্তি সঞ্চয় করে আমি বসে গেলাম, আমি আর সোজা হয়ে দাঁড়ালাম না। তারপরে উনি এখন সোজা হয়ে এখন বর্তমানে আবার দাঁড়াতে পেরেছেন এই 19 তারিখের চিঠির পরিপ্রেক্ষিতে। কিন্তু আমার কথা হচ্ছে যে পরিষদীয় দলনেতা ঠিক করবে নির্বাচিত বিধায়করা, এবং তার একটা কিন্তু প্রফর্মা আছে, একটা ক্রাইটেরিয়া আছে। ক্রাইটেরিয়াটা কি? যে পরিষদীয় দলের বৈঠক হবে, সেই দলের বৈঠকে সিদ্ধান্ত হবে এবং দলের বিধায়করা সেই রেজলিউশনে সই করবেন, এবং সই করে সেই রেজলিউশন সমেত পার্টির লেটার হেডে পার্টির কিন্তু প্রেসিডেন্ট বা চেয়ারপারসন বা জেনারেল সেক্রেটারি লেটার হেডে নয়, সির্ফ পার্টির নাম লেখা থাকবে, ঠিকানা লেখা থাকবে অফিসে, এবং সেখানে তারা সেই চিঠিটা বিধানসভায় পাঠাবে স্পিকারের কাছে। ওখানে সইটা কার থাকবে? ওই উপস্থিত বিধায়কদের সইটা থাকবে, যারা ওই মিটিং উপস্থিত ছিলেন পরিষদীয় দলের বৈঠকে। আচ্ছা।